দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই ভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ইস্যু নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই এসএমই খাতের সংকট ও উত্তরণ এই শিরোনামে। আমরা জানি যে দেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় যে ভূমিকা রাখছে সেটি কিন্তু আসলে এই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প এসএমই খাতের মধ্য দিয়ে, এবং জিডিপিতে এই খাতের অবদান 25 থেকে 30%। এর বাইরেও নতুন করে যে কটেজ ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, সেখানেও কিন্তু নতুন নতুন উদ্যোক্তা প্রতিদিনই তৈরি হচ্ছে। এসএমই খাতে একদিকে যেমন সম্ভাবনা তৈরি হচ্ছে, আবার সংকটও তাদের অনেক বেশি নিতে হচ্ছে। সেই সংকটগুলো আসলে কি, এবং তাদের সামনে এই করোনা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, অগ্রগতির ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপগুলো প্রয়োজন, তা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং বিশ্লেষকরা যুক্ত হবেন। আমাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই, এরই মধ্যে যুক্ত হয়েছেন রেজবিন হাফিজ, চামড়া খাতের একজন সুপরিচিত উদ্যোক্তা এবং রপ্তানিকারক। স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে মাহফুজুল হক শাহ চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন, সাবেক পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন, রেহানা আক্তার, নারী উদ্যোক্তা এবং সিরামিক পণ্যের রপ্তানিকারক। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তাকে পাবো। আমরা মূল আলোচনায় যাব, এসএমই খাতের সংকট ও উত্তরণ এই শিরোনামে কথা বলবো। দর্শক, তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। আমরা জানি যে বাংলাদেশে এখন অর্থনৈতিক অঞ্চলগুলো নতুন কর্মসংস্থানের একটি দিগন্ত উন্মোচিত হয়েছে। অর্থনৈতিক অঞ্চলগুলোর হাত ধরে 100টি যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সেখানে কিন্তু কর্মযোগ্য চলছে। করোনাকালেও সেখানে কী ধরনের বিনিয়োগ এসেছে এবং কর্মসংস্থানের যে আপডেট তথ্য রয়েছে, সার্বিক তথ্য নিয়ে একটি প্রতিবেদন। চলুন দর্শক সেটি দেখে আসি। দেশে বিনিয়োগ খরা কাটিয়ে গতি পাবে শিল্পের চাকা, বাড়বে বৈচিত্র্যময় পণ্য রপ্তানি, এমন বহুমুখী স্বপ্ন ও সম্ভাবনার এক ভিন্ন উদ্যোগ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার। করোনা মহামারীতেও যা গতি হারায়নি। বাস্তবায়নকারী সংস্থা বেজার হিসাবে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 20 লাখ লোকের। সব মিলে যেখানে 1 কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। বেজার সবশেষ হিসাব বলছে করোনার 11 মাসে দেশি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $4 বিলিয়ন, যার বড় অংশই বঙ্গবন্ধু শিল্পনগরকে ঘিরে। এর বাইরেও প্রক্রিয়াধীন আছে আরও $2 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব। বেজা বলছে এর সুফল হিসেবে প্রতি বছর অন্তত 20টি করে নতুন কারখানা উৎপাদনে আসবে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর দ্রুত আগাচ্ছে এবং আমরা আশা করি প্রতি বছরই এখানে 20 থেকে 40টা ইন্ডাস্ট্রি প্রতি বছরই নতুন নতুন করে এখানে আগামী বছর থেকে উৎপাদনে আসবে। এখানে যদি কর অবকাশ সুবিধাটা প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা একই পর্যায়ে সুবিধা দিতে পারি, তাহলে সুফল পাওয়া যাবে। বেজার হিসেবে অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত বিনিয়োগ এসেছে প্রায় $27 বিলিয়ন। 28টি অর্থনৈতিক অঞ্চলে কাজ চলছে দ্রুত গতিতে। এছাড়াও বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিনিয়োগ আকর্ষণের জন্য প্রথমত বিডা ব্র্যান্ডিং, এছাড়া আরও বড় একটি ব্র্যান্ডিং এর বিষয় আছে। বাংলাদেশ ব্র্যান্ডিং আমাদেরকে করতে হবে আলটিমেটলি, কারণ ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য ব্র্যান্ডিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রচুর বিদেশি বিনিয়োগ আকর্ষণের মতন একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের চাহিদা পূরণ করতে পারি এবং দেশীয় বিনিয়োগকারীদের যে প্রত্যাশা সরকারি সংস্থার কাছ থেকে, সেটা যাতে আমরা পূরণ করতে পারি। চট্টগ্রামের মিরসরাইয়ে চলমান বঙ্গবন্ধু শিল্পনগরীর আরও 10টি কারখানা এবছরের মধ্যেই উৎপাদনে যাবে বলে আশা করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম। এরপর যে আলোচনায় যেতে চাই, এসএমই খাতের সংকট ও উত্তরণ এই শিরোনামে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এরই মধ্যে দুজন অতিথি যুক্ত রয়েছেন, রেজবিন হাফিজ, চামড়া খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারক, এবং একই সঙ্গে মাহফুজুল হক শাহ, সাবেক পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রেজবিন হাফিজকে দিয়ে শুরু করতে চাই। চামড়া শিল্পের রপ্তানিকারক এবং তিনি একাধিকবার পুরস্কারও পেয়েছেন আমরা জানি। রেজবিন হাফিজ, আসলে এই যে করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে আমরা এই যে এখনকার যদি বর্তমান পরিস্থিতির কথা বলেন, এখনও আবার নতুন করে সংক্রমণ হচ্ছে, উদ্যোক্তাদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের উদ্বেগ আসলে রয়েছে। এই বাস্তবতায় আপনাদের যে সার্বিকভাবে পণ্যের যে অর্ডার, সেটার ছন্দ পতন বা স্বাভাবিকতা কতটা রয়েছে সেটি যদি একটু বলেন। অসংখ্য ধন্যবাদ নিউজ থেকে প্রোগ্রামের সুযোগ দেওয়ার জন্য। আসলে যে প্যান্ডামিক সিচুয়েশনটা যদিও চলমান, তার মাঝখানে একটুখানি শিথিল হওয়ার ফলে আমাদের কিন্তু অর্ডারগুলো পর্যাপ্ত পরিমাণে আসতে শুরু করলো। পাশাপাশি আমরা কিন্তু কলকারখানার চাকা ঘুরিয়ে এগিয়ে যাওয়ার যে জায়গাটা,
পাশাপাশি আমাদের হচ্ছে বিভিন্ন সংগঠন যেমন হচ্ছে এসএমই ফাউন্ডেশন ডিস্ট্রিক্ট আমাদেরকে নানাভাবে সহযোগিতা করলো, এমনকি এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের পণ্যগুলো যাতে বাজারজাত করতে পারি তার জন্য মেলারও সুযোগগুলো করে দেওয়া হলো। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু স্বাভাবিকভাবে কাজগুলো করে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো। কিন্তু সেক্ষেত্রেও দেখতে পেলাম যে কর্তৃপক্ষরা নানা ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, বিশেষ করে এসএমই ফাউন্ডেশন ডিসি তারা হচ্ছে নানা ধরনের যে আমরা যারা উদ্যোক্তারা ক্ষুদ্র উদ্যোক্তারা কাজ করছি, তারা যে ধরনের লোন গুলো প্রয়োজন তার জন্য হচ্ছে গ্রুপ করে পর্যন্ত হচ্ছে লোনের ব্যবস্থা দেয়া, এমনকি আমাদের যে কর্মের এই অর্থনৈতিক চাকাটাকে সচল করার জন্য আমাদের যে কাজগুলো সেই কাজগুলোর ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা, অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে আমাদেরকে সহযোগিতা করার জন্য নানা ধরনের প্রশিক্ষণগুলো কিন্তু চালিয়ে আসলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা আবারও ঘুরে দাঁড়ালাম, কিন্তু আবারও যখন দেখছি যে এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে আবারও আমরা হচ্ছে হয়তোবা সামনে থেকে ঝুঁকির মুখোমুখি হতে পারি। তো এরকম সম্ভাবনাময় সময়ে আমার কাছে যেটা মনে হয় যে একজন উদ্যোক্তা হিসেবে এখন আসলে আমাদের খুব মাথা ঠান্ডা রেখে আসলে কাজগুলো করতে হবে। বড় বড় অর্ডারের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। আর কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে এটা যে শুধু বড়রা না, যেহেতু আমার ডিস্ট্রিক্ট উদ্যোক্তা ফোরাম নামে একটি ফোরামও আছে, সেখানে হচ্ছে গ্রাম বাংলার অসংখ্য মহিলারা এখানে কাজের সাথে সম্পৃক্ত। দেখা যায় যে লোনগুলো পাওয়ার ক্ষেত্রে তাদেরকে গ্রুপের মাধ্যমে নিয়ে আমাদের দেখা যাচ্ছে যে অর্থগুলো অনেকেরই অনেক বেশি বেশি অর্থের প্রয়োজন, কিন্তু অনেক উদ্যোক্তা আছে যার 20-50 হাজার টাকা হলেও তারা হচ্ছে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারবে। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনের এই রেসটাকে কাটিয়ে ওঠার জন্য তাদেরকে সহযোগিতা করা। তো সেক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন এবং ডিসিকের যে আন্তরিকতা একজন উদ্যোক্তা হিসেবে তার আমি হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে সহযোগিতার সেই জায়গাটা দেখেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সহযোগিতাগুলো আরো বাড়ানো দরকার। আমাদের উদ্যোক্তাদের পণ্যগুলো বাজারজাতকরণের ক্ষেত্রে আমাদের হচ্ছে আবার হচ্ছে নতুন উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে আরো হচ্ছে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণটা খুব জরুরি। সেই ক্ষেত্রে সাথে আমি বলতে চাই, যেহেতু আমি একজন চামড়া শিল্পের উদ্যোক্তা, আমার কাছে মনে হয় যে এসএমই ফাউন্ডেশন ডিস্ট্রিক্ট আমরা দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের মেলা করতে যাচ্ছি, কিন্তু লেদারেরই স্পেসিফিক কিছু হচ্ছে প্রোগ্রাম হওয়া দরকার। মেলা হতে পারে, তার মাধ্যমে পণ্যগুলো প্রচারের বিষয়টাতে, সেই সাথে অনলাইনের দিক থেকে আমাদেরকে আরো স্ট্রং হতে সহযোগিতা করলে আমার কাছে মনে হয় যে আমাদের এই কলকারখানার টাকাগুলো ঘুরানো সম্ভব হবে। নিশ্চয়ই অনেক অনেক চমৎকার পর্যবেক্ষণের কথা বলেছেন, কারণ আসলে চামড়া শিল্পের জন্য বিশেষায়িত যে মেলা বা বিশেষায়িত আয়োজন সেটির কথা বলছিলেন, সেটি আসলে প্রয়োজন। কারণ আমরা জানি যে আমাদের কিন্তু আসলে রপ্তানিতে একক নির্ভরতা, যে পোশাকের কথা সবসময় বলা হয়, পোশাক নির্ভরতা আমাদের 80% বেশি সেখানে পোশাক নির্ভর। এবং সেখানে যেভাবে দেখেন না কেন, চামড়া শিল্পে আমাদের যেহেতু কাঁচামালটা আমাদের দেশীয়, সেই সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণে কর্মী আছে। আমরা যদি এই দক্ষতাটাকে বৃদ্ধি করে আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি, এবং সেটা দেশের বাজার বলেন এবং হচ্ছে বিদেশের বাজার বলেন, সব জায়গায় কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তো সেই জায়গাটাকে নিয়ে আমাদের কাজের প্রসারতা আরো বাড়াতে হবে। নিশ্চয়ই আমাদের অনেক সম্ভাবনাময় একটি শিল্প চামড়া শিল্প, যেটির কমপ্লায়েন্স নিয়ে গত 1 দশক ধরে আসলে কথা হচ্ছে, এবং এই শিল্পটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। যদিও বারবার এটি ধাক্কা খেয়েছে, আমরাও আশা করব যে সেই সংকটগুলো কাটিয়ে উঠবে। আপনার কাছে আবারও ফিরবো রেজবিন হাফিজ। আমরা মাহফুজুল হক স্যারের কাছে একটু যেতে চাই। চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আমাদের সঙ্গে রয়েছেন। মাহফুজুল হক স্যার, এই যে অভিজ্ঞতার কথা শুনছিলেন, তিনি এখন কাজ করছেন, আপনি যদি একটু বলেন যে আসলে এখনকার যে অবস্থা, আপনি নিজে আপনার অবজারভেশন থেকে কি দেখছেন, যে বিশেষ করে এসএমই খাতের যে সার্বিক চিত্র, সেখানে আসলে কি ধরনের সংকটগুলো দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি বলুন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনার সূত্রপাত করেছেন। আপনি জানেন, আমাদের বর্তমানে যে পরিস্থিতির মাধ্যমে আমরা দেশ যাচ্ছে, বা আমাদের শিল্প উদ্যোক্তারা যে কঠিন পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক অবস্থায় আসার একটা চেষ্টা করছি আমরা, সবকিছু মিলে যেটা আমাদের গভর্নমেন্টও এই পর্যায়ে কিন্তু অনেক পর্যায়ে আমাদেরকে অনেক হেল্প করেছে। প্রণোদনার বিষয় বলুন, নীতিগত সহায়তা বলুন, ব্যাংকের কাছ থেকেও আমরা অনেক ধরনের সহায়তা পেয়েছি। এখন মূল যে বিষয়টা আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে, আমার পূর্ববর্তী আলোচক যেটা বলেছেন, আমাদের এসএমই লেভেলে আমাদের বর্তমান টোটাল যে আমাদের বিনিয়োগ এবং আমাদের যে শিল্প কারখানার ব্যাপারে যে বলুন,
আমাদের এসএমই যে গুরুত্বটা অপরিসীম। আমাদের দেশের অর্থনীতির কিন্তু শিল্প উদ্যোক্তাদের মধ্যে এসএমইর যে পরিমাণটা সেটা প্রায় মোর দ্যান 80%। আর যে 20% জন বড় শিল্প উদ্যোক্তারা এখানে কাজ করছেন, এসএমইর সাথে যে রিলেটেড যে আমাদের টোটাল যে সাবজেক্টগুলি আছে এই জায়গায় কিন্তু আমাদের অনেকগুলি কাজ করার আছে। সেই জায়গায় আমি যেটা আপনাকে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে মূল যে সমস্যাটা আমাদের এখানে আছে, সরকারের আন্তরিকতার অভাব আমি কিন্তু বলবো না, কিন্তু এই আন্তরিকতাটাকে যদি এই সরকারের যে উদ্দেশ্যটা আছে এসএমই লেভেলকে স্ট্রং করা, এসএমই লেভেলের উপর যে আমাদের বিভিন্ন যে প্রণোদনা প্যাকেজগুলি আছে, নীতি সহায়তাগুলো ওনাদের কাছে পৌঁছানো, এই পৌঁছানোর পরটাই কিন্তু আমাদের কাছে মসৃণ না, এখানে কিন্তু অনেকটা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে মূল বিষয়টা। এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের এসএমই লেভেলকে আমরা স্ট্রং করতে পারবো। আমাদের দেশীয় উৎপাদনের ক্ষেত্রে বলুন বা বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে বলুন, এসএমই লেভেলকে যদি আমরা স্ট্রং করতে পারি তাহলে আমাদের টোটালি অর্থনৈতিক কর্মকাণ্ডে এসএমই লেভেলের গুরুত্বটাকে আমরা আরো বেশি বেশি ভাবে আমরা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবো এবং এসএমই লেভেলকে আমরা ডেভেলপ করতে পারবো। তো সেই জায়গায় আমাদের বেশ কিছু বিষয় এখানে আছে যেটা যদি আপনি স্পেসিফিক যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারি, আর না হলে আমাকে যদি বলার সুযোগ থাকে আমি কিছু সাজেশন দিতে পারি। যেমন এসএমই ফাউন্ডেশন আছে, আমি যতদূর জানি এসএমই ফাউন্ডেশন যেটা আছে এটা একটা নামকে বাস্তে একটা সরকারি অর্গানাইজেশন। এখানে কিন্তু ওই ধরনের বাংলাদেশের যে এসএমই লেভেলে যে এগুলো সাপোর্টগুলো এরকম দরকার, এসএমই ফাউন্ডেশনের এরকম কোনো ক্যাপাসিটি আছে বলে আমি মনে করি না। আস্তে আস্তে সেটি বাড়ছে জনাব মাহফুজুল হক শাহ, আস্তে আস্তে সেটি বাড়ছে। এসএমই ফাউন্ডেশন কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তারা সম্প্রতি একটা কার্যক্রমের কথা আপনাকে যদি বলি যে দুদিন আগেই যে 100 কোটি টাকা তারা ঋণ দিবে এই অর্থ বছরে ক্ষুদ্র উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশন থেকে, এবং তারা 300 কোটি টাকা বরাদ্দ করেছে, যেটি 200 কোটি টাকা পরের অর্থ বছরে আসলে দেবেন। এই ধরনের কিছু উদ্যোগ নিয়েছে। আমরা আপনার কাছ থেকে এই বিষয় নিয়ে, এই অভিজ্ঞতাগুলো নিয়ে আরও কথা বলবো। এই পর্যায়ে আসলে আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো। দর্শক, এই ভ্যালি বিচ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কথা বলবো আরও, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ভ্যালি বিচ সংলাপে। আমরা আজকে কথা বলছি এসএমই খাতের সংকট ও উত্তরণ এই শিরোনামে, এবং আমাদের সঙ্গে কথা বলতে 3 জন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন চামড়া খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারক রেজউইন হাফিজ, আমাদের সঙ্গে মাহফুজুল হক শাহ, সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স, এবং এখন আমরা রেহানা আক্তারকে পেয়েছি। প্রথম পার্টে আসলে তাকে পাইনি। রেহানা আক্তার যুক্ত হয়েছেন নারী উদ্যোক্তা এবং সিরামিক পণ্যের রপ্তানিকারক, যিনি নিজেই আসলে সিরামিক পণ্যে ক্যানভাসে ছবি আঁকেন এবং সেটি আবার রপ্তানিও করেন। গত বছর আমরা জানি, রেহানা আক্তার আপনাকে দিয়ে শুরু করতে চাই পর্বে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি গত বছরও বর্ষসেরা উদ্যোক্তা হয়েছেন, এবং আপনার যে পণ্যের যে বৈচিত্র্যতা আমরা দেখেছি, যে আপনি ভিন্ন ধরনের পণ্য আসলে তৈরি করেন এবং রপ্তানি করেন। সার্বিকভাবে আমরা এসএমই খাতের সংকট উত্তরণ এই শিরোনামে কথা বলছি। আপনাকে যে প্রশ্নটি করতে চাই, এই মুহূর্তে করোনাকালীন সময়ে আমরা জানি যে এসএমই খাতের যারা একেবারে তৃণমূলে কাজ করেন, মাঠ পর্যায়ে, আপনারা যারা হয়তো বিশেষায়িত পণ্য নিয়ে কাজ করেন, অনেকেই ভালো করছেন, আপনাদের হয়তো রপ্তানির অবস্থা বা অর্ডারের অবস্থা তুলনামূলক ভালো রয়েছে। সার্বিকভাবে আসলে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে কেমন চলছে আসলে আপনার পণ্যের অর্ডার অথবা রপ্তানি অথবা ব্যবসা বাণিজ্যের কথাই যদি বলেন, আপনার যে খাত সেটি নিয়ে। ধন্যবাদ নিউজ 24 এবং বাবু ভাই আপনাকে। আসলে এই কোভিড টাইমটায় অনেক সার্ভাইভ। নাম্বার 1 হচ্ছে, প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম মানে প্রোডাক্টের সেল একেবারে কমে আসছে, যে শোরুম ওপেন রাখতে পারছি না, তারপর অর্ডার কম থাকছে। তো এর মধ্যে পজিটিভ দিকটাও আমি বলবো, নেগেটিভের পাশাপাশি। তা হচ্ছে রেহানা আক্তার, আপনার ভিডিওটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন যে ভিডিওটি একটু আপনি ক্লিক করলেই সেটি চালু হয়ে যাবে। ভিডিওটি অন করে নিয়ে কথা বলুন। এখন অন হয়েছে, আপনি একটু কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, কথা বলুন রেহানা আক্তার। আমাদের মানে কোভিডটা বেশি করেছি, নেগেটিভ সাইডের পাশাপাশি যে আমার বিজনেসে যে পজিটিভ দিকগুলি পেয়েছি, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা অনলাইনে ব্যবস্থা করেছি। অনলাইন সেলটা এটাতে বৃদ্ধি পেয়ে আমরা বিজনেস একটা নতুন দ্বার আমার কাছে উন্মুক্ত হয়েছে মনে হয় আমার প্রোডাক্টে, যেটা হয়তো আমি ঢাকা বেজ আমি সেল করতাম বা দেশের বাইরে যেত, কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে যে আমার প্রোডাক্টটা এত চাহিদা, এটা আমি জানতাম না কোভিডটা না আসলে, অনলাইন না গেলে। এটা হচ্ছে পজিটিভ দিক। নেগেটিভ দিকটা হচ্ছে আমাদের প্রোডাকশন এমপ্লয়ি কমে যাওয়া,
এই ছোটখাটো প্রবলেমগুলি আছে, তবে আমি সার্ভাইভ করে একটা জায়গা চলে আসছি। কিন্তু আমাদের আরো সহযোগিতা, আমি মনে করি যে আমি যদি আরো পেতাম সহযোগিতা, সেটা আর্থিকভাবে একটু ব্যাংক লোন দরকার ছিল, যেটা আমি কখনোই লোন নেইনি। তো এই সময়টা আমার একটু লোনের সাপোর্ট দরকার ছিল, যেটা প্রণোদনা প্যাকেজ অনেক কিছু আমরা শুনেছি গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটিস করে দিচ্ছে। তো সেই প্যাকেজের মধ্যে আমরা হয়তো আমি হয়তো পড়িনি, বা আমি জি রেহানা আক্তার, এটি নিয়ে আমার একটা প্রশ্ন, এটি নিয়ে একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আমরা আসলে দেখেছি যে অর্থনীতিবিদ থেকে শুরু করে উদ্যোক্তাদের সাথে যতজনের সাথে কথা বলেছি যারা জেলা শহরে কাজ করেন এসএমই খাতে, তারা সবাই এই অভিযোগটি করেছেন যে ব্যাংকগুলোর সহযোগিতার ঘাটতি ছিল এবং প্রণোদনা প্যাকেজের অর্থে ছাড় করার ক্ষেত্রে এসএমই খাত সব থেকে পিছিয়ে ছিল, এবং আপনিও বলছেন যে আপনি নিজেও সেটি পাননি। তো এই অভিজ্ঞতা থেকে আসলে যদি আপনি বলেন যে সত্যিকার অর্থে আপনারা এসএমই খাত একটু বঞ্চিত হয়েছে কিনা এই প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে, কি মনে হয়েছে আপনার? এক্সাক্ট, আমি সরাসরি বলবো না বঞ্চিত হয়েছি, কারণ আমি নিজে কখনো লোন নেইনি। আচ্ছা, তো আমার লোন নেওয়ার কোনো এক্সপেরিয়েন্স নেই, যেহেতু আমি নিজস্ব ইনকাম থেকে যে প্রফিট হয় সেই প্রফিট থেকে ইনভেস্ট করে এই পর্যন্ত আসছি 19 বছর বিজনেসের সময়। কিন্তু আমি যদি এরকম হতো যে আমার আগে একটা লোন এক্সপেরিয়েন্স থাকতো, যেটা আমি খোঁজ নিয়েছি ব্যাংকে, যে আগে থেকে একবার যাদের লোন এক্সপেরিয়েন্স আছে তাদেরকে প্রণোদনা প্যাকেজের আওতায় পড়বে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা ভালো বিজনেস করছি, আমাদের প্রোডাক্টটা ভালো ডিমান্ড আছে দেশে এবং দেশের বাইরে, কিন্তু আমরা এরকম একটা করোনা টাইমে যে প্রবলেমে পড়েছি, সেই প্রবলেমে পড়ার পরে আমাদের যে একটু সহযোগিতা দরকার ছিল, তাদের জন্য কি কোনো রেহানা আক্তার, আমরা আপনার কাছে আবারও ফিরবো। তার আগে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছেন, আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই এই মুহূর্তে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদের প্রতি, আমার নির্যাতিতা মা বোনদের প্রতি এবং সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহায়তাকারী সকলকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সালে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম এবং অনেক বিদেশি অতিথিদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু করোনা ভাইরাসের কারণে তখন আমরা সেই উৎসব করতে পারিনি। তাই আমরা মুজিব বর্ষের কর্মসূচি 2021 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 16 ডিসেম্বর যখন আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি সে পর্যন্ত আমরা বর্ধিত করেছি, কারণ আমাদের এই উৎসব নানাভাবে এটা চলমান থাকবে। যদিও আবার গতকালকে থেকে আপনারা দেখেছেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদেরকে সব অনুষ্ঠানই আবার একটু সচেতনভাবে করতে হবে। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে একটি আদর্শ নিয়ে, যে আদর্শ জাতির পিতা দিয়েছিলেন। এদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন। 48 ভাষা আন্দোলন থেকে যার যাত্রা শুরু, ধাপে ধাপে একটি জাতিকে তিনি উদ্বুদ্ধ করে এগিয়ে নিয়ে যান এবং এদেশের মানুষ জাতির পিতার নির্দেশেই সেই ঐতিহাসিক 7ই মার্চের যে ঘোষণাটি দিয়েছেন সেই ঘোষণার ভিতরে যা যা করতে বলেছেন ঠিক তাই মানুষ করেছিল এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেই মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি। আর আমাদের এই সংগ্রামে আমাদের বন্ধু প্রতিম দেশগুলি আমাদের পাশে ছিল, তাদের সকলকে আমরা কিন্তু সম্মাননা দিয়েছি। যারা আমাদের যে সমস্ত দেশ এবং যে সমস্ত প্রতিষ্ঠান এবং যে সমস্ত ব্যক্তিত্ব যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছেন তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি, এই কারণে যে তাদের আমরা স্মরণ করতে চাই তাদের অবদানকে। মুক্তিকামী মানুষের পাশে তারা দাঁড়িয়েছিলেন, 1 কোটি শরণার্থীর পাশে দাঁড়িয়েছিলেন, যার ফলে আমাদের মুক্তিযুদ্ধ বিজয় ত্বরান্বিত হয়েছিল। মুক্তিযুদ্ধ বিজয়ের পর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজে হাত দেন, এত অল্প সময়ের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকেই তিনি শুধু গড়ে তোলেন নাই, বরং এই বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল।
আমাদের দুর্ভাগ্য হলো যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, মিত্র বাহিনী আমাদের সহায়তা করেছে, মিত্র বাহিনী ভারতের অনেক মানুষ আমাদের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু সেই পাকিস্তানি শাসক বা সামরিক জান্তারা যারা এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদেরকে পথ দেখিয়েছে। তাদের সাথে ছিল বাংলাদেশেরই কিছু মানুষ যারা সবসময় বাঙালিদের সাথে বেইমানি করেছে, মুনাফিকি করেছে, এবং তাদের সবসময় প্রচেষ্টা ছিল যে বাংলাদেশ যেন স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে না পারি। আর সে কারণে আপনারা দেখেছেন যে স্বাধীনতার পরপরই নানাভাবে অপপ্রচার চালানো, নানা ধরনের অঘটন ঘটানো, পাটের গুদামে আগুন থেকে শুরু করে থানা লুট থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিল। একদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করবার সকল আইন কানুন নিয়ম নীতি যেমন করে যাচ্ছেন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলছেন, ঠিক তার পাশাপাশি আমরা দেখেছি এই ধরনের ধ্বংসযজ্ঞ। কিন্তু সেগুলি অতিক্রম করে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এরা যখন দেখল যে কোনো অপপ্রচার করে, কোনো বাধাবিঘ্ন সৃষ্টি করেই কিন্তু বাঙালির অগ্রযাত্রা ব্যাহত করতে পারছে না, ঠিক সেই মুহূর্তে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করল। শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে না, আমাদের পরিবারের সকল সদস্য যারা সেদিন ধানমন্ডির বাড়িতে ছিল তাদেরকে হত্যা করলো। শুধু আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম। একই সাথে আমার মেজফুর বাড়ি, সেজফুর বাড়ি, ছোট ফুফুর বাড়ি আক্রমণ করে সেই পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে। যখন এই হত্যাকাণ্ডটা ঘটলো, আমরা দেখছি কিছু মানুষ ওই পাকিস্তানিরা আবার আসবে এই আশাই ছিল, কিন্তু বাঙালিকে তারা চেনে নাই। জাতির পিতা 7 মার্চের ভাষণেই বলেছিলেন যে বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবে না, তো দাবায় রাখতে পারেনি। 21টা বছর ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা হয়েছিল, ইতিহাস বিকৃত করা হয়েছিল। ভাষা আন্দোলন বা স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ থেকে সমস্ত নাম শুধু মোছা না, 7 মার্চের ভাষণও নিষিদ্ধ ছিল। বাংলাদেশটাকে একটা ভিন্ন খাতে নিয়ে যাওয়া হচ্ছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করার পরে আমরা যখন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা শুরু করলাম এবং ইতিহাসকে আবার মানুষের সামনে তুলে ধরলাম, চক্রান্ত তারপরেও আবার হলো। মাত্র 5 বছর আমরা ক্ষমতায় ছিলাম, আর এক চক্রান্ত করেই আমাদেরকে 2001-এ ক্ষমতা আসতে দেয়নি, কিন্তু তার ফল তো শুভ হয়নি। 5টি বছর আবার বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি। ঠিক একই কায়দায় সেই 1 অক্টোবর 2001-এ নির্বাচনে যে ঘটনা আমরা দেখেছি, 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে আমাদের মেয়েদেরকে পাশবিক অত্যাচার করেছে, ঘরবাড়ি পুড়েছে, লুটপাট করেছে, ঠিক একই কায়দায় কিন্তু বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে সেইভাবে লুটপাট, দুর্নীতি এবং নারী ধর্ষণ, নারী নির্যাতন, মনে হয় যেন একবার পাকিস্তানি সেনাবাহিনীরা যা করেছিল সেই একই কাজ তারা করা শুরু করেছিল। সেই কথাগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই অবস্থার মধ্যে দেশে এমার্জেন্সি হয়, আর এমার্জেন্সি হলে প্রথম আমাকেই গ্রেপ্তার করে। কিন্তু আমরা দমে যাইনি, আমাদের নেতাকর্মীরা দমে যায়নি, বা আমাদের ছাত্ররা, শিক্ষকরা প্রত্যেকেই প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে। 2009-8 নির্বাচনে আবার আমরা জয়ী হই, দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দেশের জনগণের প্রতি, শুকরিয়া আদায় করছি আমাদের রাব্বুল আলামিন মহান আল্লাহর কাছে এই জন্য যে সেই নির্বাচনে জয়ী হয়ে সরকার আসার পর থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার আছে, গত মাত্র 12 বছর। এই 12 বছরে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে
এটা হতে পেরেছে এই কারণে যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, যে আদর্শ জাতির পিতা আমাদের দিয়ে গিয়েছিলেন, ৭৫ 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর যে আদর্শকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আওয়ামী লীগ সরকার আসার পর আমরা আবার সেই আদর্শকে পুনর্বাসন করে সেই আদর্শ নিয়েই আমরা দেশ পরিচালনা করেছি। এখানে নতুন কিছু না, ম্যাজিক কিছু না, এটা হচ্ছে সেই আদর্শকে ধারণ করা, আদর্শ নিয়ে দেশ চালানো এবং আদর্শকে বাস্তবায়ন করা, যার ফলাফল আজকের বাংলাদেশ। আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। জাতির পিতা স্বল্পোন্নত দেশ থেকে গিয়েছে, আমরা এখন উন্নয়নশীল দেশে এদেশকে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমরা যখন 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি, করোনা ভাইরাসের কারণে অনেক উৎসব আমরা করতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই বাংলাদেশ, তাছাড়া জাতির পিতার যেটা আকাঙ্ক্ষা ছিল, যে কাজটা তিনি শুরু করেছিলেন স্বাধীনতার পরপরই, ভূমিহীন গৃহহীনদের ঘর করে দেওয়া, আমরাও সরকার এসে সেই একইভাবে গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দেওয়া শুরু করেছিলাম। তা আমরা আবারও সেই পদক্ষেপ নিলাম এবং আজকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রত্যেকটা মানুষের একটা মাথা গোঁজার ঠাঁই হবে। আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি। সেই সাথে সাথে মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা, জাতির পিতা 9 মাসের ভিতরে আমাদের যে সংবিধান উপহার দিয়েছিলেন, সেখানে তিনি যে আমাদের নির্দেশনাগুলি এই সংবিধানে দিয়েছিলেন এবং যে মৌলিক অধিকারের কথাগুলি তিনি বলে গিয়েছিলেন, আমরা একে একে তা বাস্তবায়ন করে যাচ্ছি। মানুষের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, শিক্ষার সুযোগ সৃষ্টি করা, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা, এবং সেই পথে ধরেই কিন্তু আজকে আমরা এগিয়ে যাচ্ছি। এই করোনা ভাইরাস হয়তো আমাদের সাময়িকভাবে কিছু বাধা সৃষ্টি করেছে, কিন্তু তারপরে কিন্তু আমরা থেমে যাইনি। আমাদের কাজগুলি অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে। সেই ক্ষেত্রে আমি আমার আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন তাদেরকেও বলবো, এবং আওয়ামী লীগ আমাদের প্রতিটি সহযোগী সংগঠন, যখন করোনা ভাইরাসের প্রচণ্ড মহামারী আকার ধারণ করলো, সেই সময় যখন মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, আবার সেই করোনার একটা ধাক্কা আমরা দেখতে পাচ্ছি আসছে। এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য। ঠিক আগের মতনই আপনাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে সাথে কতগুলি নির্দেশনা যা আমরা আগে দিয়েছিলাম আমরা পুনর্ব্যক্ত করব, সেগুলি আবার পালন করার জন্য ব্যবস্থা নিতে হবে। কারণ সরকারের পক্ষ থেকে আমরা যা করব, কিন্তু সাথে সাথে আমাদের রাজনৈতিক দল, যে দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া, তিনি 57 সালে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের পদে এই দলকে সংগঠিত করেছিলেন, কারণ তার চিন্তা ছিল বাংলাদেশের স্বাধীনতা। কাজে যে দলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে, সেই দলের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এদের দেশের মানুষের প্রতি। কাজে আবার আমাদেরকে সেইভাবেই মানুষের পাশে দাঁড়াতে হবে। এই স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে মানুষ মেনে চলে, তাদের মাঝে মাস্ক বিতরণ করা, দরিদ্রের প্রতি সহানুভূতিশীল, তাদেরকে সব রকম সহযোগিতা করা, স্বাস্থ্যবিধি যাতে মানুষ মেনে চলে সেদিকে দৃষ্টি দেওয়া, নিজেরাও মেনে চলা, এই ব্যবস্থাগুলি প্রত্যেকের হাতে নিতে হবে। তাছাড়া আমরা জাতির পিতার যে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করবার জন্য 17ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত যে ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম, হ্যাঁ, করোনার কারণে আমাদের সেখানে লোক সমাগম আমরা সব সময় করতে করিনি, কারণ সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা আমাদের চিন্তা করতে হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে
চলার ব্যবস্থা আমরা নিতে পেরেছি। ইতিমধ্যে আমরা যাদেরকে দাওয়াত দিয়েছিলাম সবাইকে আমরা দাওয়াত দেইনি, কারণ সেটাও স্বাস্থ্যবিধি মেনে যাতে চলতে পারে সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশে এসেছেন এবং আমাদের এই আনন্দ উৎসবে যোগ দিয়েছেন। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে। এসেছেন এখানে মালদ্বীপের রাষ্ট্রপতি, নেপালের রাষ্ট্রপতি, কারণ আপনারা জানেন যে নেপাল আমাদের মুক্তিযুদ্ধের সময় অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। এসেছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী, এবং ভুটানের প্রধানমন্ত্রী যে এসেছেন, ভুটান যে রাষ্ট্র সর্বপ্রথম ঘোষণা দিয়েছিল, তখনও পাকিস্তানের হানাদার বাহিনী কিন্তু সারেন্ডার করেনি, কিন্তু ভুটান আমাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেওয়ার ঘোষণা ভুটান দিয়েছিল। এই ঘোষণাটা সেই সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যারা মাঠে ময়দানে মুক্তিযুদ্ধ করে যাচ্ছিলেন তাদের জন্য যেমন প্রয়োজন ছিল, এবং সেই সাথে সাথে আমরা যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলাম, ওই ঘোষণাটা শোনার সাথে সাথে মানে আমাদের মনে হয়েছিল যে এই বন্দিখানায় থাকলেও আমাদের জীবনটা সার্থক, যে আজকে বাংলাদেশ স্বাধীন, অন্তত প্রথম একটা দেশ ঘোষণা দিয়েছে, এবং এরপরেই ভারত ঘোষণা দেয়। কাজী সেই ভুটানের প্রধানমন্ত্রী এসছেন। ভুটানে করোনার কারণে তিনি যে আমাদের এখানে এসছেন, তাকে কিন্তু ফিরে গিয়ে 21 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে, এবং এয়ারপোর্ট থেকে তিনি যে থিম্পুতে পৌঁছাবেন সেখানে তিনি ড্রাইভার নেবেন না, নিজে গাড়ি চালিয়ে যাবেন। এই কারণে ড্রাইভার যদি আসে তা তাকে 21 দিন কোয়ারেন্টাইন করতে হবে। তো কতটা মানে আমি মনে করি যে স্যাক্রিফাইস তিনি করেছেন, আত্মত্যাগ করেছেন শুধুমাত্র বাংলাদেশের এই উৎসবে যোগ দেওয়ার জন্য। কাজে আমি নেপালের প্রেসিডেন্ট এবং মালদ্বীপের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী সকলে সরাসরি যোগ দিয়েছেন, সেজন্য তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে যে আমাদের উৎসবকে তারা আরও বেশি আলোকিত করেছেন, উদ্ভাসিত করেছেন, আমাদের অনেক মানে সম্মান বাংলাদেশকে দেখিয়েছেন। যদিও আমরা আমাদের সকলকে আমরা খুব মানে প্রতিটি জিনিস আমরা করেছি কিন্তু খুব সীমিত আকারে, এই কারণে যে স্বাস্থ্যবিধি কোনো মতেই যেন লঙ্ঘিত না হয় তার জন্য, কিন্তু ভার্চুয়ালি এটা সবসময় প্রচার করা হয়েছে সমগ্র বাংলাদেশে এবং বিশ্বব্যাপী, যাতে সবাই ঘরে বসে দেখতে পারেন বা অন্য সব জায়গায় যেখানে যাতে দেখতে পায় সেই ব্যবস্থাটা করেছি। এছাড়া এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে শুরু করে সমস্ত পৃথিবী জুড়ে, পৃথিবীর প্রায় প্রতিটি দেশই আমাদেরকে কিন্তু বার্তা পাঠিয়েছেন। পৃথিবীর সমস্ত মহাদেশ অর্থাৎ এশিয়া, আমেরিকা, আফ্রিকা, ইউরোপ থেকে শুরু করে সকল মহাদেশ থেকেই কিন্তু সেই মঙ্গোলিয়া পর্যন্ত সমস্ত দেশ আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মহামান্য আমাদের রানী, গ্রেট ব্রিটেনের রানী এলিজাবেথ, তিনি বার্তা দিয়েছেন। গ্রেট ব্রিটেনের ওয়েলসের প্রিন্স চার্লস তিনি বার্তা দিয়েছেন। গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনিও বার্তা দিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট তিনি বার্তা দিয়েছেন। সেই সাথে সৌদি আরবের বাদশাহ এবং ক্রাউন প্রিন্স তারাও বার্তা দিয়েছেন। তাছাড়া গালফ কান্ট্রির অন্যান্য দেশ, কুয়েত, কাতার, আলজেরিয়া থেকে শুরু করে জর্ডান, প্রায় সব দেশই আমাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। মানে এত নাম বলতে গেলে আমাদের অনেক সময় লাগবে। ভ্যাটিকান সিটি থেকে পোপ আমাদেরকে বার্তা দিয়েছে, শুভেচ্ছা বার্তা। ইটালির প্রেসিডেন্ট এবং ইউরোপের জার্মানির প্রেসিডেন্ট থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট সহ ইউরোপিয়ান দেশগুলি, সেই দেশগুলি থেকেও আমাদের কাছে বার্তা পাঠানো হয়েছে।
এর মধ্যে যারা দর্শক, আমরা এতক্ষণ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। আওয়ামী লীগ সমাবেশে তিনি বক্তব্য রাখছিলেন, সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম। এই পর্যায়ে আবারও আলোচনায় ফিরতে চাই। ইভ্যালি বীজ সংলাপে আমরা কথা বলছি এসএমই খাতের সংকট ও উত্তরণ এই শিরোনামে। আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত ছিলেন। রেজবিন হাফিজ, আমরা আসলে সময় স্বল্পতা এখন ছোট করেই বলতে হবে, যেহেতু প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা ছিলাম। আপনার কাছে যেটি জানতে চাইবো মোটা দাগে, যে একেবারে ছোট ছোট করে যদি একটু বলেন যে আমরা অনেক সংকটের কথা আসলে শুনছি এসএমই খাতের, এর মধ্যেও আসলে সম্ভাবনার কথা অনেকের কাছ থেকেই শুনছি। সব মিলে আসলে আগামী দিনের জন্য উত্তরণের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন? কি ধরনের নীতি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? অসংখ্য ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তিনি কিন্তু আমাদের একজন উদ্যোক্তা বান্ধব সরকার, আর আমাদের জন্য কিন্তু সর্বক্ষেত্রে সেই দিকগুলোকে উন্মুক্ত করে দিয়ে রেখেছে। আমি এক্ষেত্রে একটু বলতে চাই যে আমরা যে শুধুমাত্র ব্যর্থতা তা না, সম্ভাবনার জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা যারা উদ্যোক্তা হয়েছি বা উদ্যোক্তা হতে চাই, তো আমাদের না বিভিন্ন সংগঠনগুলোর কাছে যেতে হবে এবং সত্যতা যাচাই করে সেখান থেকে আমাদের জিনিসগুলো পাওয়ার জায়গায় আসতে হবে। যেমন বিসি এবং এসএমই ফাউন্ডেশন আমাদেরকে উদ্যোক্তাদেরকে নিয়ে নানাভাবে কাজ করছে। এই প্রণোদনা প্যাকেজ থেকে শুরু করে আমরা যারা ব্যাংক থেকে অর্থগুলো পেতে ব্যর্থ হয়েছে তাদেরকে কিন্তু মাননীয় বিসি চেয়ারম্যান স্যার নিজে, মোস্তাক হাসান এনডিসি স্যার নিজে পর্যন্ত মাঠ পর্যায়ে নেমে এসে আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন যে হচ্ছে আমরা এই লোনটা পেতে পারি। অন্যদিকে হচ্ছে এসএমই ফাউন্ডেশনও আমাদের পাশে দাঁড়িয়েছে। তো সুতরাং এগুলো শাখা কিন্তু সারা বাংলাদেশে আছে। তো আমরা যদি বিভিন্ন প্রশিক্ষণ, আমার সেল জোন, আমার যে পণ্য সেবাগুলো সেগুলোকে হচ্ছে বাজারজাতকরণের ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতার দ্বারগুলো কিন্তু উন্মুক্ত আছে সরকারের পক্ষ থেকে। আমাদের উদ্যোক্তাদের এখন হচ্ছে সেখানে যেতে হবে এবং এই সুবিধাগুলো সম্পর্কে সঠিক তথ্যতা নিতে হবে এবং আমাদের জি নিশ্চয়ই অনেক একেবারেই সুনির্দিষ্ট কাজগুলোর কথা বলছিলেন, সেটি করতেই হবে আমাদেরকে। মাহফুজুল হক স্যার, সাবেক পরিচালক, চট্টগ্রাম চেম্বার, একেবারেই ছোট করে আমাদের সময় শেষ পর্যায়ে ছোট করে যদি বলেন যে আমাদের আসলে আগামী দিনে এসএমই খাতকে আরও বেশি টেকসই করবার ক্ষেত্রে, কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে এই খাতে কি ধরনের উদ্যোগ পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন? বলবো সেটা হচ্ছে আমাদের এসএমই খাতের সমস্যার সম্ভাবনা অলরেডি চিহ্নিত আছে এবং সমস্যাগুলো উত্তরণের জন্য এবং সম্ভাবনাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছি। এখন বিভিন্ন পদক্ষেপ যেগুলো নিচ্ছি যেই এবং সমস্যাগুলো উত্তরণের জন্য এবং সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য সেই উদ্যোগগুলো আমরা সঠিকভাবে করতে পারছি কিনা এবং বাস্তবিক করতে প্র্যাকটিক্যালি সেগুলো আমাদের এখানে বাস্তবায়ন করা সম্ভব কিনা, এটা হচ্ছে মূল বিষয়। এই জিনিসটাকে যদি আমরা সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, যে চিহ্নিত সমস্যাগুলো, চিহ্নিত সম্ভাবনাগুলোকে, তাহলে পরে আমাদের এসএমই খাতের যে একটা উজ্জ্বল সম্ভাবনা আছে ভবিষ্যতে এবং দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য বিশাল একটা যে সম্ভাবনা আছে সেটাকে আমরা অচিরেই আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এইগুলোকে আমি সাধুবাদ জানাই। এই উদ্যোগগুলোকে ব্যাপক আকার নিতে হবে। অনেকগুলো উদ্যোগ আছে অনলি ঢাকা কেন্দ্রিক, এটা করলে কিন্তু সারা বাংলাদেশ তো আর ঢাকা কেন্দ্রিক এই উদ্যোগ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব না। তো তাহলে জেলা পর্যায়ে, আমাদের প্রান্তিক পর্যায়ে অন্যান্য যে শহরগুলি আছে, যেমন ধরুন চট্টগ্রাম, এটা কমার্শিয়াল হাব এখানে, কিন্তু এসএমই ফাউন্ডেশনের উদ্যোগ ওইভাবে কিন্তু আমরা দেখতে পাই না। সেই বিষয়গুলো আমরা চিহ্নিত করতে চাচ্ছি। আমি কোনো সম্ভাবনাকে, যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সেই উদ্যোগগুলোকে আমরা কিন্তু এনকারেজ করতে চাই, কিন্তু এবং এখানে যে আরেকটা কথা যেগুলো তখন আমি বলতে পারিনি সেটা হচ্ছে মাহফুজুল হক সাহেব, আমাদের আসলে সময় স্বল্পতা, আমরা আগামী দিনে আপনার কথা আরো শুনবো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মতামত এবং পরামর্শের জন্য। আমরা জানি যে এই বাংলাদেশের যে নিজের পায়ে দাঁড়ানোর গল্প, সেটি আসলে উদ্যোক্তাদের পরিশ্রমের ফসল। সেই বাংলাদেশ স্বনির্ভর হয়ে আগামী দিনে আরো এগিয়ে যাবে। আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামী দিনে দেখা হবে নতুন অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।